আমি তো এখন নতুন ট্রেন চলছে তো, আমি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নাম রেখেছি দিদি হুজুর। দেখুন, আগে আমরা হুজুর, এই পীর মাওলানা সাহেবদের খুব সম্মান করতাম। মমতা ব্যানার্জি একটা মাস রোজা করলেন না, নামাজ পড়লেন না, আমাদের ইসলামের যে ব্রত তিনি পালন করলেন না। হঠাৎ করে এই মনিকা মুখার্জির ছেলে ফিরাদ হাকিম ববিকে নিয়ে তিনি কখনো পাকসার কাছে চলে যাচ্ছেন, কখনো ফুরপুরা শরীফে চলে যাচ্ছেন। তো আমার যারা গ্রামের দারিদ্র সীমার নিচে বসবাস করে, যারা অশিক্ষিত, শিক্ষা নেই, মরছে কারা মুসলমান, মারছে কারা মুসলমান, বকটুইতে খুন করছে কারা মুসলমান, খুন হচ্ছে কারা মুসলমান, সব দেখছেন। কিন্তু এই দাওয়াতে ইসলামের যিনি জনক, এই ফিরাদ হাকিম ববি কিংবা এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের হাফ প্যান্ট মন্ত্রী, গ্রন্থগার যিনি মন্ত্রী আছেন, তিনি কলকাতার রাজপথে বসে বলছেন যে আগে জেলাটা টাইট দিই, তারপরে কলকাতাকে টাইট দেব। জেলা টাইট দেওয়া মানে যে ওই নিরস্ত্র নিরীহ হিন্দুদের প্রতি যে অত্যাচার, অবিচার, অন্যায়, নিজ ভূমে পরবাসী হচ্ছেন, পলায়ন করছেন, হিন্দু ভাইরা পালিয়ে যাচ্ছেন, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছন্ন মদদ বা হুমকি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে একটা সম্প্রদায়ের উপরে আঘাত আনার চেষ্টা করছেন না? আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ এবং তুষ্টিকরণ এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আসলে মুসলমানদের মমতা ব্যানার্জি মাটিয়া হতে চাইছেন, কিন্তু আমরা তো মাটিয়া হতে দিতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমাদের পরম্পরা, কৃষ্টি, কালচার, সংস্কৃতি যা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি হুজুর হতে পারবেন না। আমি 1 ঘন্টা পরে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ভাই বা এরা যদি আমার নামে অভিযোগ করে, আমি উদ্যোগ করে নেব। যদি উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র ইসলাম বলতে পারে, তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতাজ বেগম বা মমতা খালা বা মমতা আপা বা মমতাজ খাতুন আমি কেন বলতে পারবো না? এটাও তো আমার বলার রাইট আছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আগেও বলেছি, এখনো বলছি, 34 বছরের সিপিএম যেমন মুসলমানদেরকে ফুটবল হিসাবে ব্যবহার করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় একটু আধুনিক হয়েছে। আধুনিক বলতে কি, একটু ঘোমটা টেনেছে, নামাজ পড়ার অভিনয় করেছে, দুহাত তুলে বিড়বিড় করে তিনি ঈশ্বর আল্লাহর কাছে কি প্রার্থনা করছেন, আর আমার এই চাচা বাবারা, খালা ফুবুরা ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আসল মাটিয়া। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ভালোবাসেন না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ভালোবাসেন, আর কালীঘাটের শান্তিনিকেতনের যে ফুটফুটে একটা যুবরাজ আছে তাকেই ভালোবাসে, এর বাইরে তিনি কাউকে ভালোবাসেন না। রাজ্য বিজেপির সভাপতিকে মারধর করার হুমকি দিচ্ছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি বলছেন এমন মারবো যে মুখ চেনা যাবে না। এই শওকত মোল্লার থেকে আপনি কি আশা করবেন? এই শওকত মোল্লা যখন সিপিএম করতো, এ নটোরিয়াস ক্রিমিনাল। এ মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছে, শওকত মোল্লাকে তুই যে জীবনতলায় বাস স্ট্যান্ড করবি, বাস স্ট্যান্ড করে লাভ কি, তোর তো সকাল বিকেল বোম বাবি। মুখ্যমন্ত্রী যেখানে নটোরিয়াস ক্রিমিনালকে সাপোর্ট করছেন, মানে সার্টিফিকেট দিচ্ছেন, তো এর থেকে নতুন কি করে আশা করবেন? কালকে যদি আমি তাকে মানে বলি শওকত মোল্লা কলকাতায় আসলে ওকে এমন কালানো, এমন পেদাবো, ওর কিছু চিহ্ন রাখবো না, এটা মেনে নিতে পারবে তৃণমূল কংগ্রেসরা? হ্যাঁ, প্রত্যেক ক্রিয়ার তো একটা বিপরীত কিছু আছে, হ্যাঁ, প্রতিক্রিয়া আছে। তো সেটা যদি আমরা করি, পারবে তৃণমূল কংগ্রেস? এটা যেন তৃণমূল কংগ্রেস না ভুলে যায় যে আমাদেরও পশ্চিমবাংলায় 77 জন বিধায়ক আছেন, আমাদেরও 12 জন এমপি আছেন, কেন্দ্রে আমাদের সরকার আছে। এত ভারতীয় জনতা পার্টিকে যেন এরা দুর্বল না ভাবে। হুমায়ুন কবির অর্জুন সিং এর উদ্দেশ্যে বলছে যে অর্জুন সিং কে বলবো আগে আমডাঙ্গা সামলান, তারপর মুর্শিদাবাদ মালদাতে হাত দিতে আসবেন। এখন তো অর্জুন সিং তো এমপি নেই। যারা বলেছিল গুন্ডারাজ খতম করব, যারা বলেছিল ব্যারাকপুরকে নতুন দিশা দেবো, নতুন দিগান্ত দেবো, সমস্ত জায়গায় প্রত্যেক দিন ব্যারাকপুরে খুন হচ্ছে, রাজধানী চলছে, লুটতরাজ চলছে, আমরা তো এই ব্যারাকপুর চাইনি। সেখানে তৃণমূল কংগ্রেস জিতে আছে।
একটা প্রশ্ন খুব স্পেসিফিক, এই প্রশ্ন আমার মধ্যে এক্ষুনি আসলো যে আমরা গতকাল প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর ইন্টারভিউ করেছিলাম এবং তিনি সেখানে খুব পরিষ্কার ভাষায় বলেছিলেন যে আইবির রিপোর্ট রয়েছে তার কাছে, যেখানে মানে দেখা যাচ্ছে যে ঠিক কাশ্মীরে যেভাবে পাথর ছোড়ার বাহিনী তৈরি করা হয়েছিল টাকা দিয়ে, সেরকমই টাকা দিয়ে এখানেও বাহিনী তৈরি করা হয়েছে পাথর ছোড়ার জন্য। শুধু একটা ফুলকির দরকার ছিল, এই আগুনটা লাগানোর জন্য একটা ফুলকির দরকার ছিল। এই ফুলকির কাজটাই করেছে হচ্ছে এই ওয়াকফ বোর্ডের এই ওয়াকফ বিল। এবং এরপরে এই প্ল্যানিং চলেছে বহুদিন ধরে, তুরস্ক থেকে টাকা এসেছে সেটা আমরা অলরেডি জানতে পেরে গেছি, এবং বাংলাদেশ থেকে কমসে কম 30 থেকে 40 বার করে ফোন এসছে। এবং এই যে পাথর বাহিনী তাদেরকে 500 থেকে 1000 টাকা করে দেওয়া হয়েছে এবং তা দিয়ে তারা ঠিক সেই কাশ্মীর মডেলেই পাথরটা ছুঁড়েছে। আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কয়েকটা বাচ্চা ছেলেকে 5-6 হাজার টাকার লোভ দেখিয়ে ইট ছুড়িয়েছে কারা না বিএসএফ। কি বলবেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমি আমার দৃষ্টিভঙ্গিতে যা দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হাসিনার চেয়েও ভয়ঙ্কর হবে। হাসিনা পালানোর সময় পেয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ছেড়ে পালাতে পারবে না সেই সম্ভাবনা তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের দিয়ে এই পাথর ছোঁড়ার রাজনীতি করছে, বাংলাটা কিন্তু আজও কাশ্মীর হয়ে যায়নি, বাংলাটা আজও আফগানিস্তান হয়নি, বাংলাটা আজও পাকিস্তান হয়নি, বাংলাটা আজও করাচি বা লাহোর হয়নি, বাংলাটা আজও ইরান বা ইরাক হয়ে যায়নি। এই বাংলার কৃষ্টি, কালচার, সংস্কৃতি, আমাদের পরম্পরা মমতা ব্যানার্জির জন্য তৈরি হয়নি। গর্ব করে একদিন আমরা বলতাম যেটা রবীন্দ্রনাথের সোনার বাংলা, এটা নজরুলের বাংলা, যে নজরুল ইসলাম একাধিক শ্যামা সঙ্গীত লিখে গেছে, আজও মন্দিরে মন্দিরে শ্যামা সঙ্গীতের বাজনা বাজে। আমরা গর্বিত এই বাংলাটা স্বামীর বিবেকানন্দের বাংলা, এই বাংলাটা রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, এই বাংলা মা সারদা দেবীর বাংলা। এই বাংলার কৃষ্টি, কালচার, সংস্কৃতি তৃণমূল কংগ্রেস ধ্বংস করতে চাইছে, পরম্পরাকে শেষ করতে চাইছে। এই পশ্চিম বাংলাতে অবিলম্বে 356 ধারা জারি করে এই সরকারকে বরখাস্ত করতে হবে, নালে আপনার জান, মাল, ইজ্জত, সম্মান কিছু পশ্চিম বাংলার মাটিতে থাকবে না। আজকে যারা মুর্শিদাবাদ, মালদা থেকে যারা পলায়ন করছে, নিজ ভূমে পরবাসী হচ্ছে, নিজ ভূমি ছেড়ে অন্য জেলায় গিয়ে আশ্রয় নিচ্ছে, এটা কিন্তু কলকাতায় হতে আর বেশি সময় লাগবে না। এটা কিন্তু আমরা দেখেছিলাম বাংলাদেশে, এটা আমরা দেখেছিলাম অন্য দেশে, কিন্তু আজকে আমাদের পশ্চিম বাংলায় হচ্ছে। আজকে যে মুখ্যমন্ত্রীকে আমরা সংবেদনশীল মুখ্যমন্ত্রী আখ্যা দিই, সেই মুখ্যমন্ত্রী বলছে মালদায় তো আমরা জিতেনি, মালদায় কংগ্রেস জিতে আছে। মালদা কি আমাদের পশ্চিম বাংলার বাইরে? হ্যাঁ, মালদা কি আমাদের পশ্চিম বাংলার বাইরে? তাহলে মুখ্যমন্ত্রী কালকে বলে দিক যে বন্দরের মুখ্যমন্ত্রী রাকেশ সিং, কলকাতার মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিম ববি, অমুক জায়গায় মুখ্যমন্ত্রী, জেলা জেলা বলে দিক স্পেসিফিক যে অমুক অমুক জায়গায় মুখ্যমন্ত্রী। বলছেন না কেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। এই তোষণ এবং তুষ্টিকরণের ফল হিসাবে আজকে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে বলো। আজকের যিনি ইমাম মুয়াজ্জিনদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেটা তো ফ্লপ মিটিং, কোন সংখ্যালঘু মুসলমান ইমামরা যায়নি, সব সাজিয়ে নিয়ে 35,000-এর ক্যাপাসিটি নেতাজি ইন্ডোর তিনি ভরাতে পারেননি, আমরা তো দেখেছি। এই 14 দিন তো মিটিং করছেন, যে 14 বিরুদ্ধে আমরা বলছি। ফিরহাদ হাকিম ববি ওয়াকাফের সম্পত্তি, আপনি চলে যান আলিপুরের মহাবীরতলা থেকে আলিপুর রোড, তার উপরে 35 বিঘে বিবি জহরা বেগম ওয়াকাফ এস্টেট, তার মধ্যে 5 বিঘা জমি এই ফিরহাদ হাকিম ববি দখল করে সেখানে মার্বেলের দোকান করে বসে আছে স্বামী স্ত্রী মিলে। এটা কাদের প্রাপ্য? আমার আপনার সংখ্যালঘু মুসলমান গরিবদের প্রাপ্য। এই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ প্রয়াত হয়েছেন নাসির উদ্দিন, কৃষ্ণনগরের একটা 7,000 স্কয়ার ফুটের ওয়াকফ জমির ফ্ল্যাট তিনি দখল করে রেখেছেন। এই তৃণমূল কংগ্রেসের 54 নম্বর ওয়ার্ডের এমআইসি যিনি আছেন আমিনুদ্দিন ববি, তিনিও দখল করে রেখেছেন একাধিক প্লট। এই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, দৈনিক আকবরী মাসিক পত্রিকা, উর্দু পত্রিকার যিনি এডিটর আছেন, মালিক আছেন, তালতলায় 22 কাঠা জমি তিনি দখল করে রেখেছেন। এই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সাম্মি জাহান টিপু সুলতানের কবরস্থান সহ তার পারিপার্শ্বিক সমস্ত জমি দখল করে রেখেছে।
চোরকে মমতা ব্যানার্জি, চোরকে বলছেন সজাগ থাকতে, মানে চোরকে বলছেন চুরি করতে, আর অন্যকে বলছেন সজাগ থাকতে। এই মমতা ব্যানার্জি চোরেদের নিয়ে আছেন। এই সঙ্গে শুনুন, আমি সমস্ত আপনাদের সংবাদ মাধ্যমে মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন। আপনাদের কেউ মারা বারণ করছে না যে আন্দোলন করবেন না, অন্তত শান্তিটা বজায় রাখুন। শান্তি শৃঙ্খলা বজায় রাখা এটা হচ্ছে ইমানের দায়িত্ব এবং কর্তব্য। একজন মুসলিম হিসাবে আপনি যে দাঙ্গা হাঙ্গামার কোথায় বলা হয়েছে কোরআনে যে আপনি দাঙ্গা হাঙ্গামা করবেন, মানুষের জান নেওয়া মানে জিহাদ? জিহাদ করুন না, নিজের সাথে করুন, নিজেকে বিবেকের সাথে করুন, নিজেকে আত্মশুদ্ধির জন্য জিহাদ করুন। জিহাদ করতে আপনাকে কেউ বারণ করছে না। জিহাদ মানে কোনো হিন্দু ভাইয়ের দোকান পুড়িয়ে দেওয়া, কোনো হিন্দু ভাইকে বিবস্ত্র করা। জিহাদ মানে কোনো মানে অন্য ধর্ম অবলম্বনী হিন্দু মাকে ধর্ষণ করা, এটা তো জিহাদ নয়। এটা ইসলামের নামে এরা মানুষকে যে ভুল বোঝাচ্ছে, এটা ইসলাম অনুমোদন দেয় না, এটা ইসলাম বলে না এই কথা যে এই ক্ষেত্রে জিহাদ করো। আপনি যে কথাটা বলছেন সেই কথা থেকে তো সম্পূর্ণ মানে উল্টো দিকের কথা বলছেন মুখ্যমন্ত্রী, কারণ তিনি বলছেন মুর্শিদাবাদে দাঙ্গা পরিস্থিতির জন্য সরাসরি বিজেপি বা কেন্দ্র সরকার দায়ী, এবং তার বক্তব্য যে ধর্মীয় অসন্তোষ বা অশান্তির ঘটনা যেটা ঘটছে সেগুলো পাকানো হচ্ছে, এবং বাংলাদেশ থেকে লোক ঢুকতে দিয়েছে বিএসএফ, এবং বাইরে থেকে লোক আনছে বিজেপি যাতে অশান্তির আগুন জ্বলে ওঠে। আচ্ছা, যে বিএসএফ 130 কোটি 40 কোটি মানুষের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অত্যন্ত প্রহরীর মতো তারা রাত জেগে শ্রম করে অত্যন্ত প্রহরীর মতো আমাদের পাহারা দিয়ে রেখেছে, আমাদের জান মাল সমস্ত সবকিছু রক্ষা করছে, সেই বিএসএফ এর নামে মিথ্যা কুৎসা এবং রটনাকে আমি একজন রাষ্ট্রবাদী চেতনা সম্পন্ন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার কাছে এটা অত্যন্ত অনভিপ্রেত। বিএসএফ তো উপযাচক হিসাবে আছেন। বিএসএফ কে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলগাছ পুলিশ, চটিচাটা পুলিশ যখন এই দাঙ্গা হিংসা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, সেখানকার এসপি এবং এখানকার হোম মিনিস্ট্রি থেকে বিএসএফ কে বলা হয়েছে আপনারা টেক কেয়ার করুন। বিএসএফ সেই ক্ষেত্রে এসছে। এতে বিএসএফ এর কি ভূমিকা আছে, কে হাওয়াই চক্কর করে আছে? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই 26,000 চাকরি প্রার্থীদের, যোগ্য অযোগ্যদের যে চাকরি চলে গেল, এর মোটিভটা, এর এই বিস্ফোরণটা মমতা ব্যানার্জি অন্যদিকে অভিমুখ করার জন্য এই দাঙ্গা হাঙ্গামার মধ্য দিয়ে তিনি চাইছেন একটা নির্বাচনী বৈতরণী পার হবার জন্য। শুনুন, সব মুসলমান কিন্তু তৃণমূল কংগ্রেস নয়, এটা ভুল হচ্ছে। আপনারা যারা গদি মিডিয়া আছেন তারা যেভাবে প্রচার করছেন মুসলমান মানে যে তৃণমূল কংগ্রেস, এটা নয়। মুসলমান মানে আইএসএফ ও আছে, মুসলমান মানে সিপিএম ও আছে, মুসলমান মানে কংগ্রেসও আছে। হ্যাঁ, আজকে মমতা ব্যানার্জির এত গাত্রদাহ হচ্ছে কেন? গত পরশুদিন রামলীলা ময়দান থেকে আম্বেদকরের মুক্তি অব্দি আইএসএফ এর যে মিছিল ছিল, সেদিন প্রমাণ করে দিয়েছে লাখো জনতার মানুষের ভিড়ে তার এই নিরস্ত মুসলমানদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পেটালো কেন? আর এই শওকত মোল্লার গুন্ডারা দাড়ি টুপিওয়ালা মুসলমানদের পেটালো কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতই অকাপ নিয়ে তার দরদ ওঠে, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমপি জগদীশ বটুনিয়া, শতাব্দী রায় এবং এমপিটি ভোট কেন দিলেন না? এটা প্রশ্ন করবেন না? কেন ভোট দিল না? যদি মুসলমানদের এতই তার জন্য দরদ থাকে, মুসলমানদের জন্য অকাপ নিয়ে তার মমতা ব্যানার্জির এত হচ্ছে, গর্জন হচ্ছে, তাহলে 3 জন এমপি কেন ভোট দিলেন না? আর ভোট চলাকালীন তৃণমূল কংগ্রেসের 29 জন এমপির মধ্যে আরো 4 জনের ভোট কেন ক্যান্সেল হলো? এটা মুসলমান সমাজের কাছে মমতা ব্যানার্জি বলতে হবে। মমতা ব্যানার্জি ওয়াকফ আইন এখানে লাগু হতে দেবেন না, দেশের সংবিধান মানবেন না। আমরা কি এটা আফগানিস্তানের মধ্যে বসবাস করছি, না আমরা এটা বাংলাদেশের মধ্যে বসবাস করছি? মমতা ব্যানার্জিকে বলতে হবে এটা। কাশেমদা, আমার একটা মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ক্ষেত্রে মনে হলো যে মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে বিএসএফ এর উপরে সমস্ত দায়টা চাপাচ্ছেন। তিনি একদিকে বলছেন যে ওই এরিয়াটা কংগ্রেসের জেতা এরিয়া, দ্বিতীয়ত বাংলাদেশের পরিস্থিতি তো ভারত সরকার জানতো, তাহলে সেখান থেকে ঢুকতে পারলো কি করে বাংলাদেশ? কেউ ঢোকেনি। একদম এগুলো মিথ্যা কথা, মিথ্যা ঘটনা। বিএসএফ ছিল বলে সেখানকার মানুষরা বেঁচেছে, জান মাল তাদের রক্ষা হয়েছে। তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদের যিনি এমএলএ আবু তাহের খান বলছে যে পরিযায়ী শ্রমিক যারা মালদা, মুর্শিদাবাদে, ধুলিয়ানে, শামসেরনগর, রঘুনাথগঞ্জে
যারা থাকেন তারা ঈদে বেড়াতে এসছে এবং এই মুখগুলো আমরা চিনি না, বলছে যেভাবে ওখানে যে তাণ্ডব চলেছে একমাত্র আমাদের দলের বা আমাদের নেতাদের কারোর কোনো নিয়ন্ত্রণে ছিল না, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমরা ফেল করেছি, কে সত্যি কথা বলছে? কে সত্যি কথা বলছে? আবু তাহের খান সেখানকার মেম্বার অফ পার্লামেন্ট সে সত্যি কথা বলছে না জঙ্গিপুরের যিনি এমপি আছেন খলিলুর রহমান সে সত্যি কথা বলছে? সরাসরি তো কেন্দ্রকে দোষারোপ করছেন যে সেখানে মমতা ব্যানার্জি, বাংলাদেশ থেকে শুরু হচ্ছে। মমতা ব্যানার্জি সবকিছুতে কেন্দ্র খোঁজেন, সবকিছুতে খোঁজেন। মমতা ব্যানার্জি জেনে গেছেন, বুঝে গেছেন যে আগামী 26-এ যে বিধানসভা নির্বাচন হচ্ছে এই নির্বাচন মমতা ব্যানার্জির অনুকূলে নেই। আমার সনাতনী রাষ্ট্রবাদী হিন্দু ভাইরা জেগে গেছেন, 70% ভোট হিন্দু ভোটাররা ওদের সাথে নেই। মমতা ব্যানার্জি এটা বুঝে গেছেন, মমতা ব্যানার্জি আতঙ্কিত। উনি ভাবছেন যে 30% সংখ্যালঘু মুসলমানদের নিয়ে রাজনীতি করবেন। আমি বলেছি সব মুসলমান কিন্তু তৃণমূল কংগ্রেস নয়, এই মুসলমানরাও আইএসএফ করে, মুসলমানরাও সিপিএম করে, মুসলমানরাও কংগ্রেস করে। অতএব এই 26-এর নির্বাচনটা মমতা ব্যানার্জির ভয়ঙ্কর পরিস্থিতি হবে এবং এই পশ্চিমবাংলাতে যদি শান্তি বিরাজ করতে হয়, পিসফুলি নির্বাচন যদি করতে হয়, সবার ভোটাধিকার যদি প্রয়োগ করতে হয়, অবিলম্বে 356 ধারা পশ্চিমবাংলার মাটিতে লাগু করতে হবে এবং এই অপদত্ত স্বৈরাচারী মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলা থেকে বরখাস্ত করতে হবে, বরখাস্ত করে নতুন দিক নির্ণয় করতে হবে। কাশেম দা, আপনার কাছে একটা প্রশ্ন আমি জানতে চাইবো, আপনি বিজেপির মুখপাত্র হিসেবে আপনার কাছ থেকে এই প্রশ্নটা। মুখপাত্র না, একজন সাধারণ কার্যকর্তা, কর্মী, সমর্থক হিসাবে আছি। আমরা রাষ্ট্রবাদী সচেতন লোক, আমার পাশে রাকেশ দাও আছেন। আমরা রাষ্ট্রবাদী লোক ভাই, দেশের হিতের জন্য, মঙ্গলের জন্য, রাষ্ট্রের জন্য আমাদের জান জীবন সবকিছু আমি রক্ত দিতে পারি। যে বিজেপির প্রোফাইল থেকে, এক্স হ্যান্ডেল থেকে একটা ছবির কোলাজ পোস্ট করা হয়েছিল কিছুদিন আগে, যেখানে দেখা যাচ্ছিল যে এই ওয়াকফ বিলের পরে রাজ্যের বিভিন্ন জায়গাতে কিরকম তাণ্ডব চলছে, কোথাও গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোথাও ভাঙচুর করা হচ্ছে। এই ছবিটাকে নিয়ে কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে এটা ফেক, এবং আজকে মুখ্যমন্ত্রীও কিন্তু ওই মঞ্চ থেকে, যে ইমামদের যে মিটিং এর মঞ্চ, সেখান থেকে তিনি জানালেন যে বিজেপি ফেক নিউজ ছড়াচ্ছে, ফেক ছবি ছড়াচ্ছে, অন্যান্য রাজ্যের ঘটনা কি হচ্ছে সেইটার ছবি তুলে বাংলার অবস্থা এরকম এটা দেখানো। ওয়াকফ সংশোধনী আইন, উত্তরপ্রদেশের একটা সর্ববৃহৎ মুসলিম রাজ্য, সেখানে তো কোনো আন্দোলন হচ্ছে না। হরিয়ানাতে মুসলমান আছে, রাজস্থানে মুসলমান আছে, গুজরাটে মুসলমান আছে, সেখানে তো কোনো আন্দোলন হচ্ছে না। সেখানকার মুসলমানরা এই আইনকে তারা সম্মান দিয়ে তারা বলছেন যে স্বাগত জানিয়েছেন, মুসলিম মায়েরা রাস্তায় নেমেছে, মৌলানা সাহেবরা রাস্তায় নেমেছে। তাহলে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এত গাত্রদাহ কেন জানতে হবে প্রথমে। গাত্রদাহ কেন? আসলে যেমন আসাদুদ্দিন ওয়াইসি এমআইএম এর নেতা, এমপি আছেন, তিনি পার্লামেন্টে বিল ফেলে দিচ্ছেন, চোখের জল ফেলছেন। এই আসাদুদ্দিন ওয়াইসি আইন পাস হবার হবে আতঙ্কে আছেন। তিনি যে মেডিকেল কলেজ করে রেখেছেন হায়দ্রাবাদে, 100 একর জমি ওয়াকফের প্রপার্টি। ওনার যে পার্টি অফিস আছে দারুস সালাম পার্টি অফিস, সেটা ওয়াকফের প্রপার্টি। উনি যে ইংলিশ মিডিয়াম স্কুল করে রেখেছেন, সেটাও ওয়াকফের প্রপার্টি। আচ্ছা বলুন তো, এই সাধারণ অশিক্ষিত দারিদ্র সীমার নিচে মুসলমানরা রাস্তায় বসে আন্দোলন করছে, সিদ্দিকুল্লাহর মেয়ে বা ছেলেকে আপনি আন্দোলন করতে দেখেছেন বা তারা রাস্তায় নেমেছে? কিংবা ওই আসাদুদ্দিন ওয়াইসির ছেলে যিনি ব্যারিস্টার পড়ছেন লন্ডনে, তার ছেলে কি কোনো ঝান্ডা নিয়ে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল রিজেক্ট করার দাবিতে কোনো আন্দোলন করতে দেখেছেন? এরা করবে না। এরা হচ্ছে পুঁজিপতিদের দালাল। এরা মুসলমানদের লেবাস পরে আছে, মুসলমানদের ড্রেস পরে আছে, এরা মুসলমানদেরকে শোষণ করছে এবং মুসলমানের রক্ত চুষে চুষে খাচ্ছে। এদের থেকে মুক্তি চাই, এদের থেকে পরিত্রাণ চাই। বিজেপিকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে বিজেপির কথায় দয়া করে অশান্তি করবেন না, বিজেপি যদি কোন রকম প্ররোচনা দেয়, অশান্তি করে, তাহলে সেটা কন্ট্রোল করুন। এবং তার প্রশ্ন, ওয়াকফ আইন পাস করানোর ক্ষেত্রে এত তাড়াহুড়ো করার কি ছিল? মমতা ব্যানার্জি কি বলে জিজ্ঞাসা করে করবে নাকি? আচ্ছা, একই অপরাধে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির যিনি ডিরেক্টর পদে দুজন ভদ্র জেল খাটেন, তাহলে ওই শান্তিনিকেতনের রাজপুত্র কেন জেল খাটবে না বলুন?
লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানির যে দুজন ডিরেক্টর আছেন, একটা সুজয় কৃষ্ণ ভদ্র, একটা অভিষেক ব্যানার্জি। যদি সুজয় কৃষ্ণ ভদ্র জেল খাটেন, তাহলে মমতা ব্যানার্জির ভাইপো কেন জেল খাটবেন? প্রশ্ন পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছে, কেন জেল খাটবে না? এই দ্বিচারিতা কেন? দুর্নীতি সুজয় কৃষ্ণ ভদ্র যদি করে থাকে বা করেছে, সেও অপরাধী, অভিষেক ব্যানার্জিও অপরাধী, তাহলে জেল খাটবে না কেন? আসলে মমতা ব্যানার্জির ভাইরা যেভাবে উস্কানি দিচ্ছেন, ভাবছেন যে উস্কানি দিয়ে দাঙ্গার পরিবেশ তৈরি করছে। আমরা যারা রাষ্ট্রের নাগরিক, সচেতন নাগরিক, এই দাঙ্গাকে, হিংসাকে আমরা প্রতিরোধ করব। দাঙ্গা মুক্ত বাংলা হবে। যিনি দাঙ্গা নেপথ্যে আছেন, তাকেই যদি আমরা সরিয়ে দিই 2026-এ, যদি পরিবর্তন হয়, তাহলে বাংলায় হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকবে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য এই ওয়াকফ আইন এটা নাকি হিন্দু মুসলিম সকলেরই অধিকারকে। একদম একদম ফেক কথা। ওয়াকফ শব্দের অর্থ কি? আল্লাহর নামে নিজেকে উৎসর্গ করা বা কোনো সম্পত্তি দান করা। আল্লাহর সম্পত্তি এই তৃণমূলের নেতারা আর এই আসাদুদ্দিন ওয়াইসিদের মতো নেতারা লুটে পেটে খাবে, আর গরিব যারা মুসলমান, আমাদের ঘর থেকে আইএস আইপিএস হবে না, আমরা চুরি ডাকাতি ছিনতাইয়ের সঙ্গে যুক্ত থাকবো, আমরা টায়ারের পাঞ্চার সারানোর জন্য কি এসছি নাকি? হ্যাঁ, দেশ ভাগ হবার পরে আমরা কিন্তু পাকিস্তানকে চয়েস করিনি, আমরা এই ভারতবর্ষকে চয়েস করেছি। আমরা ভারতবর্ষেই আছি, ভারতবর্ষেই থাকবো। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। আর আমার মৃত্যুর পরে আমার কিন্তু কবর বাংলাদেশে বা আফগানিস্তান পাকিস্তানে হবে না, এই মাটিতে, এই বাংলার মাটিতে, এই ভারতবর্ষের মাটিতে আমার কবর হবে। অতএব আমি রাষ্ট্রের সঙ্গে আছি, রাষ্ট্রের সঙ্গে থাকবো। রাষ্ট্রের হিতের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, রাষ্ট্রের মঙ্গলের জন্য আমরা অত্যন্ত পরের মতো থাকবো না। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে এটা বোঝাচ্ছেন যে যে সমস্ত শিক্ষা যাদের কম রয়েছে সেরকম মুসলিম ভাই বোনেদের, যে সংবিধানে 18 থেকে 35 নম্বর অনুচ্ছেদে সম্পত্তির উপর রাজ্য সরকারের অধিকারের কথা বলা হয়েছে, সেটা রাজ্য বিধানসভার এখতিয়ারভুক্ত। সেই অধিকার কেড়ে নিয়েছে এই আইন, এবং এটা যুক্তরাষ্ট্র কাঠামোর বিরোধী। মমতা ব্যানার্জি অনেক বিরোধী কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এনআরসির মিথ্যা গুজব রটিয়ে পশ্চিমবাংলার মানুষকে তাতিয়েছিলেন, এনপিআর এর বিরুদ্ধে তাতিয়েছিলেন, সমস্ত সবকিছুর বিরুদ্ধে এই মমতা ব্যানার্জির দ্বিচারিতার রাজনীতি পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে। জনগণ খুব এই মুহূর্তে সচেতন। দেখবেন 26-এ পরিবর্তনের প্রেক্ষাপট অবশ্যম্ভাবিত। কারোর ক্ষমতা নেই পরিবর্তনকে আটকাবে। সংবিধান ধর্ম পালনের স্বাধীনতা, সংবিধানে ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। আপনি আমার অধিকার কাটছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন এবং বলছেন। আমি বুঝতে পেরেছি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আগে মমতা ব্যানার্জিকে বলুন উনি কোন ধর্মের? উনি কালীঘাটের ব্যানার্জি ব্রাহ্মণপুরী শাণ্ডলীয় গোত্রের একজন মেয়ে, না ইসলাম ধর্ম অবলম্বিনী কোনো মুসলমান মহিলা? যদি একজন ব্রাহ্মণ মেয়ে হয়, তার রাজধর্ম পালন করুক না, সে তার ধর্ম পালন করুক না। সে কালীঘাটের কবার দক্ষিণেশ্বরের দক্ষিণা কালী মায়ের কাছে কিংবা কালীঘাটের মায়ের কাছে কতবার নতমস্তকে প্রণাম করতে গেছে, আর কতবার ইফতার পার্টিতে গেছে, কতবার হিজাব করেছে, ঘোমটা টেনেছে, আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কতবার পাঠ করে এই বিভাজন তুষ্টিকরণ করেছে, এটা তাকে আগে জিজ্ঞাসা করুন। না, উনি বলছেন যে বিজেপির উদ্দেশ্যে বলছেন যে আপনি আমার অধিকার কাটছেন, রাম রহিম সবার অধিকার কাটছেন। মুখ্যমন্ত্রী যে রহিমদের অধিকার সম্বন্ধে ওয়াকিব হয় সেটা তো এতদিনে বোঝাই গেছে। রামের অধিকারের কি হবে? রাম আছে, থাকবে। রাম হচ্ছে বিশ্বাস, আস্থা। রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম। রাম হচ্ছে আপনার কাছে আমার কাছে ভগবান রূপে আবির্ভূত হচ্ছে। রাম হচ্ছে শান্তির প্রতীক, রাম হচ্ছে সৌন্দর্যের প্রতীক। এই রাম রহিমের মধ্যে যারাই ভাগ করতে চাইছে তারা মূর্খের স্বর্গে বাস করছে। পশ্চিমবাংলার মাটি, এখানে রামেরও অধিকার আছে, রহিমেরও অধিকার আছে। রামকে আমরা শ্রদ্ধা করি, রামকে কেউ ভাগ করতে পারবে না। অতএব মমতা ব্যানার্জির ভয় হচ্ছে রাম নিয়ে। মমতা ব্যানার্জি রামকে যদি বহিরাগত তকমা দিতে পারেন, তাহলে অনেক কিছুই করতে পারেন। আসলে উনি কোন ধর্ম থেকে বিলং করে আমি নিজেই জানি না। একটা শেষ প্রশ্ন দা, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমাদের মুখ্যমন্ত্রী তিনি কালিদাস বলে কটাক্ষ করছেন এবং মোদিজিকে বলছেন, মোদিজির উদ্দেশ্যে বলছেন যে ওকে কন্ট্রোল করুন। কেন না, তিনি বলছেন যে যে ডালে বসে আছেন অমিত শাহ সেই ডালটাকেই নাকি তিনি কাটছেন। কি মমতা ব্যানার্জি কখন কি বলে, মানে আমি একজন মুখ্যমন্ত্রী হিসেবে কখন কি বলেন, কোন ভাবে কি বলেন আমি নিজেই জানি না। আমি না বুঝতে পারি তার হিন্দি কথা, না বুঝতে পারি তার ইংরাজি কথা, না বুঝতে পারি তার বাংলা শব্দ চয়ন। আমার কাছে খুব মানে ব্যাপারটা খুব ক্রিটিক্যাল। ব্যাপারটা এই অনভিপ্রেত প্রশ্নের উত্তরও দিতে আমার ভালো লাগে না।
হ্যাঁ, একজন দেশের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, তিনি মণিপুরকে যদি ঠান্ডা করতে পারে, কাশ্মীরকে যদি ঠান্ডা করতে পারে, তাহলে পশ্চিমবাংলায় ঠান্ডা করে দেবে। আর মমতা ব্যানার্জি জেনে এবং বুঝে গেছে, তাই অমিত শাহকে নিয়ে তিনি ভয় পাচ্ছেন।